সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আজকে আমাদের সিলেক্টেড টপিক ছিল কি? প্রিপজিশন। আজকে একটা বিলিভ মি, তোমরা যদি আমার প্রিপজিশনের উপর ক্লাসটা না করে থাকো, আজকে ইউ আর গোয়িং টু হ্যাভ অ্যান এক্সেলেন্ট ক্লাস অন প্রিপজিশন। প্রিপজিশনের উপর খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের নিতে যাচ্ছি। প্রিপজিশনের উপর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে তোমাদের আমি নিতে যাচ্ছি। আজকে প্রিপজিশনটা পড়ার পরে প্রিপজিশনের বিষয়ে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং বাদ থাকবে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা আমাদেরকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে আমাদের আর প্রিপজিশনে কেউ আটকাতে পারবে না। তাহলে আমরা ঠিক 10টা বাজলেই শুরু করে দিব। সবাই চলে আসো লাইভে। আর ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ না কিনা আমাকে জানাও। নমস্কার, আসসালামু আলাইকুম। আসসালাম কুমার, নমস্কার। আজকে নেটের একটু সমস্যা আছে, ঝড় বৃষ্টি আছে, তাই এসো দ্রুত ক্লাসটা শেষ করি। তার আগে দেখো তোমাদেরকে আমি একটা করতে দিই। এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক, কম্বাইন্ড 5 ব্যাংকস, কম্বাইন্ড 5 ব্যাংকস ক্যাশ। এটা 22 সালের একটা কোশ্চেন। কম্বাইন্ড 5 ব্যাংক ক্যাশ 2022-এ কোশ্চেনটা এসেছিল। আই ওয়ান্ট টু ওয়াচ টিভি ড্যাশ লেট ড্যাশ নাইট অ্যাট আনটিল অ্যাট 2 in 2 at। কোনটা হবে বলো? কোনটা হবে তোমরা একটু বলো। স্যার অনেক সাউন্ড হইতাছে। আচ্ছা, এখন দেখো, এখন আর সাউন্ড হইতাছে না, ঠিক আছে? মিলন রানা ডি দিয়েছে, দেখা যাক আর কে কি দেয়।
দেখি তোমাদের কে কি আনসার করে। কেউ এ বলেছে, কেউ ডি বলেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি অলি, তুমি অলিদ ভালো আছো আশা করি। একজন এ লিখেছো, কেউ কেউ ডি লিখেছো, দেখা যাক। আর একটু দেখি আমি। একজন বি লিখেছো। অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে বি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কম্বাইন্ড 5 ব্যাংকস ক্যাশ 2022 একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় এটা এসছিল কিন্তু। বুঝতে পেরেছো? তো দেখো কেন এটা হলো, রাইট? আমাদের বুঝতে হবে যে কেন এটা হলো। দেখো, সাধারণত আমরা সময়ের পূর্বে অ্যাড ব্যবহার করি, রাইট? সময়ের পূর্বে অ্যাড ব্যবহার করি। আর হচ্ছে তোমার ছোট্ট জায়গা বোঝাতে কি ব্যবহার করি? ছোট্ট জায়গা বোঝাতে অ্যাড ব্যবহার করি। ওকে, তাহলে প্রথম যেহেতু অ্যাড আছে, এইটা প্রথম যেহেতুগুলো এটা অ্যাড আছে, এটা বাদ। 2 নাম্বার, টু। টু শব্দের অর্থ হচ্ছে দিকে বা প্রতি, কে রে, দ্বিতীয় বিভক্তির কাজ করে। সো এখানে টুও হবে না, তাহলে সি এবং ডিও ক্যান্সেল। তাহলে থাকলো কি? বি। এই জন্য বি অ্যান্সার হবে। বুঝতে পেরেছো টেকনিক? আমরা বাদ দিয়ে করতে পারি। এখন দেখি অর্থ কি দাঁড়ায়। অর্থ বুঝতে পারলে অনেক প্রিপোজিশনই পারা যাবে। আই ওয়ান্ট, আমি চাই। টু ওয়াচ, দেখতে। টিভি দেখতে যাই। ড্যাশ লেট অ্যাট নাইট। অ্যাট নাইট মানে রাত্রে, তাহলে এখানে আনটিল লেট। আনটিল বা টিল লেট অ্যাট নাইট, গভীর রাত পর্যন্ত। লেট অ্যাট নাইট মানে অনেক রাত পর্যন্ত। কোন পর্যন্ত? আনটিল লেট অ্যাট নাইট, অনেক রাত পর্যন্ত। বুঝতে পেরেছো? এই জন্য আনটিল এবং অ্যাট হবে। সবাই বুঝতে পারলে ক্লিয়ার লেখো। সবাই বুঝতে পারলে ক্লিয়ার লেখো প্লিজ। সবাই বুঝতে পারলে ক্লিয়ার লেখো। ওকে, ক্লিয়ার। এখন আজকে আসো আমরা এটুক যেহেতু ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা প্রিপোজিশন নিয়ে ডিটেইলস আলোচনা করি। প্রিপোজিশনে আর কোনো সমস্যা থাকবে না। এরপর শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, তাহলেই কাহিনী খালাস। দেখো, প্রি মানে পূর্বে, আর পজিশন অর্থ কি? পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান? লেখো নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য শব্দের সঙ্গে
সম্পর্ক তৈরি করে, সম্পর্ক তৈরি করে, তাকে বলা হয় প্রিপজিশন, তাকে বলা হয় প্রিপজিশন। ক্লিয়ার হলো এটুক? এটুক কি ক্লিয়ার হলো? জানি হলো না, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে ক্লিয়ার হবে। যেমন লিখলাম নীল গোজ স্কুল। এই যে স্কুল একটা কি নাউন। এখন আমি বলি নীল যায় স্কুল, নীল যায় স্কুল। বাংলা লেখো, নীল স্কুল যায়। অর্থ কি হলো? এই নাউনের সাথে এটার কোনো সম্পর্ক বোঝাচ্ছে না। যখনই তুমি বলবা নীল স্কুলে যায়, কোথায় যায়? স্কুলে যায়, তখন এখানে যে টু দিচ্ছি, দেখেছো? তাহলে এই যে নাউন, নাউনের পূর্বে বসে বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, এই জন্য এটার নাম হয়েছে কি? প্রিপজিশন। ক্লিয়ার হলে ক্লিয়ার বলো। ক্লিয়ার হলে ক্লিয়ার বলো প্লিজ, ক্লিয়ার হলে ক্লিয়ার বলো, দ্রুত ক্লিয়ার বলো। ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার বলো। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে আমি বললাম প্রি মানে পূর্বে, পজিশন অর্থ অবস্থান। নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সেই পার্টস অফ স্পিচটাই হচ্ছে আমাদের প্রিপজিশন। উদাহরণ দিয়েছি নীল গোজ, নীল যায় স্কুল, স্কুল। তাহলে অর্থ হয় না, নাউনের সাথে সম্পর্ক তৈরি হয় না। যখনই বলে নীল স্কুলে যায় এ, তখনই টু দেই, টু দিলেই সম্পর্ক তৈরি হয়। যেহেতু নাউনের সাথে অন্য অন্য অংশের সম্পর্ক তৈরি করছে, তাই টু হচ্ছে প্রিপজিশন। ওকে, এবার দেখো, এবার দেখো প্রিপজিশন 6 প্রকার। 1 নম্বরে সিম্পল প্রিপজিশন, সিম্পল বা সরল প্রিপজিশন, যেগুলো আমরা জানি ইন, অ্যাট, অন ইত্যাদি। 2 নম্বরে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড মানে কি? যৌগিক না, তার মানে দুটো প্রিপজিশন বা একের বেশি প্রিপজিশন যোগ করে যদি একটা প্রিপজিশন তৈরি করা যায়, তখন তাকে বলে কম্পাউন্ড প্রিপজিশন। সরি 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 একটু ভুল হয়ে গেছে আমাদের, সরি। কম্পাউন্ড না, এটা হচ্ছে ডাবল, DOUBLE, ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন কেমন হবে সেটা? দুইটা প্রিপজিশন মনে করো যোগ করো, ইন যোগ টু, কি হলো? ইনটু। তারপর উইথ যোগ ইন, উইদিন। উইথ যোগ ইন, উইদিন, রাইট? এরকম কথা বোঝা গেছে? যেমন উদাহরণ দিলাম যে উইদিন 5 minutes, MINUTES, within 5 minutes I want to see you at my desk, at my desk. Within 5 minutes I want to see you at my desk. This is within, this is at. এই দেখো my desk, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে, দেখেছো? তাহলে ডাবল প্রিপজিশনের উদাহরণ পেয়েছো? উইদিন, উইথ প্লাস ইন প্রিপজিশন যোগ করে একটা প্রিপজিশন হয়, সেটাকে বলে ডাবল প্রিপজিশন। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। তারপরে আমরা 3 নম্বরে চলে যাব। 1, 2, 3।
3 নম্বরে চলে যাব এরপরে। 3 নম্বরে হচ্ছে সেই বিখ্যাত কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন 3 নম্বরে চলে যাব, সেটা হচ্ছে কি কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কেমন হবে? কম্পাউন্ড প্রিপোজিশন হবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে যুক্ত হয়ে গঠিত হয়। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে ব্যবহৃত হয়ে এই কম্পাউন্ড প্রিপোজিশনগুলো গঠিত হয়। যেমন অন যোগ লং, এটা মিলে হয় অ্যালাং। বুঝতে পেরেছ? তারপরে বাই যোগ হাইন্ড, বিহাইন্ড। বাই যোগ হাইন্ড কি হলো? বিহাইন্ড। দেখেছ? বাই যোগ হাইন্ড, বিহাইন্ড। বুঝতে পেরেছ? এই যে কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে কাজ করছে। ওকে, এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পূর্বে যুক্ত হয়ে গঠিত হয়, যে ওয়ান, লং, অ্যালাং, বাই হাইন্ড, বিহাইন্ড। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। এরপর আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। কি? ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রথমে একটা প্রিপারেশন প্লাস একটা ওয়ার্ড, তারপরে একখান প্রিপোজিশন থাকবে। বুঝতে পারছো? যেমন ইন ফ্রন্ট অফ, উইথ আ ভিউ টু, ইন অর্ডার টু। এই যে এগুলোকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছি এটা? গুড। এবার 5 নাম্বারেরটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। 5 নাম্বারেরটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। 5 নাম্বারেরটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। ওকে, সেটা হচ্ছে কি? 5 নাম্বারটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা কিসের কাজ করবে? সেটা কাজ করবে হচ্ছে তোমার প্রিপোজিশনের। এই জন্য এটার নাম হচ্ছে কি পার্টিসিপল প্রিপোজিশন। যেমন একটা উদাহরণ দিই, শি হ্যাজ সেড নাথিং। শি হ্যাজ সেড নাথিং, সে কিছুই বলেনি। শি হ্যাড সেড নাথিং, সে কিছুই বলেনি। রিগার্ডিং ইয়োর ওয়ার্ক, রিগার্ডিং ইয়োর ওয়ার্ক। এই যে দেখো ইয়োর ওয়ার্ক, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই যে হচ্ছে প্রিপোজিশন। কেন? রিগার্ড শব্দের সাথে, রিগার্ড মানে কি? বিবেচনা করা, এর সাথে হচ্ছে আইএনজি যোগ করেছি, তাহলে পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে কাজ করছে। দ্যাটস ওয়াই এখানে রিগার্ডিংটা কি হয়ে গেল? প্রিপোজিশন হয়ে গেল। এইটা যদি কেউ না বুঝতে থাকো, বুঝে থাকো আমাকে বলো প্লিজ, তাহলে আমি আর একটু সমাধান করার চেষ্টা করব। এটা যদি কেউ না বুঝে থাকো, বড় করে লেখা হয়। একটু ভিডিও কোয়ালিটিটা এইচডি করে রাখো।
ভিডিও কোয়ালিটিটা এইচডি করে দেখো। Okay. Considering. Considering. During. দেখো পার্টিসিপল কাকে বলে? আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং সেটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। মনে হবে কি অ্যাডজেক্টিভ, আসলে কিন্তু অ্যাডজেক্টিভ না। এই ভার্বের সাথে আইএনজি যোগ এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা যদি কখনো কোনো নাউন ফ্রেজ বা কোনো নাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে, তখন সেটা কি হয়ে যায়? প্রিপজিশন হয়ে যায়। যেমন দেখো, অর্থ বোঝার চেষ্টা করি। She has said nothing. সে কিছুই বলেনি। সে কিছুই বলেনি। She had said nothing. সে কিছুই বলেনি। Regarding your work. সে কিছুই বলেনি তোমার কাজ। হলো কিছু? যদি বলি she has said nothing. সে কিছুই বলেনি your work. তোমার কাজ। তোমার কাজ সে কিছুই বলেনি। কিছু হলো না। সে তোমার কাজ সম্বন্ধে কিছুই বলেনি। She has said nothing regarding your work. দেখো your work ফ্রেজটার সাথে এই রিগার্ডিং শব্দটা বসে পুরো বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে। যেহেতু নাউন ফ্রেজের পূর্বে বসবে এবং বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাই এই রিগার্ডিং যেহেতু সম্পর্ক স্থাপন করেছে, রিগার্ডিংটা হচ্ছে কি? প্রিপজিশন। এখন এটার নাম পার্টিসিপল প্রিপজিশন কেন হয়েছে? কারণ রিগার্ড নামে একটা ভাব আছে, সেই ভাবের সাথে একযোগে এই প্রিপজিশনটা গঠিত হয়েছে। I hope you guys will understand clearly. Now please, okay, বলো। এবার বুঝতে পেরেছো আশা করি। পার্টিসিপাল প্রিপজিশন হয়ে গেছে, রাইট? এবার আমরা ছদ্মবেশী প্রিপজিশন সম্পর্কে একটু শিখব। কি বেশি? ছদ্মবেশী, ডিসগাইজড। ডিসগাইজড প্রিপজিশন। ডিসগাইজড মানে ছদ্মবেশী, ছদ্মবেশী একদম লুকিয়ে থাকে। বুঝতে পেরেছো? যেমন এই যে ইট ইজ 10 o'clock না, এটা হচ্ছে ছদ্মবেশী। এটা অপের ও লিখেছি শুধু। এই যে এটাকে বলে ছদ্মবেশী প্রিপজিশন। বুঝতে পেরেছো? অপ না লিখে আমরা লিখি ইট ইজ 10 o'clock। এই যে ও মানে কি? অপ, ঘড়ির 10টা, মানে ঘড়িতে এখন 10টা বাজে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের 6 প্রকারের প্রিপজিশন।
এখন শুনতে পাচ্ছ? বিকজ অফ দ্য সাউন্ড নাথিং ইজ অডিবল স্যার। এখন শুনতে পাচ্ছ? ওকে, এবার দেখো বিভক্তি। এই প্রিপজিশন কিসের কাজ করে বাংলা গ্রামারে জানো? প্রিপজিশন বাংলা ব্যাকরণে কিসের কাজ করে জানো তো? প্রিপজিশন হচ্ছে বিভক্তির কাজ করে। কিসের? বিভক্তির কাজ করে। তাহলে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি যেমন বললাম আম আ স্টুডেন্ট, তার মানে এখানে কোনো প্রিপজিশন নেই। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তিতে কি থাকে বলো তো? দ্বিতীয় বিভক্তি কে রে দিকে প্রতি, কে রে দিকে প্রতি, এইটা বোঝাতে আমরা কি ব্যবহার করি? টু, কোনো দিকে গতিশীলতা বোঝাতে। হ্যাঁ, তৃতীয় বিভক্তি এটা কি? দ্বারা, দিয়া বা কর্তৃক। কোথাও কোথাও বাই হয়, কোথাও কোথাও উইথ হয়। বাই হয় যদি ডুয়ার থাকে, ডুয়ার মানে কোন একটা কাজ কে করছে, হ্যাঁ, সেই ডুয়ারকে যদি আমরা পাই তাহলে বাই হয়। আর উইথ হচ্ছে কোনো কিছু বস্তুবাচক দিয়ে হচ্ছে আমরা কি দেই? উইথটাকে বেশি ব্যবহার করি। বুঝতে পেরেছো? যেমন এখন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। উইথ হচ্ছে সামথিং। এইটা কিন্তু বিসিএসে আসছিল। আমি যে উদাহরণটা এখন তোমাদের দিব সেই উদাহরণটা বিসিএস পরীক্ষাতে একবার এসছিল। বাই দিয়ে একটা উদাহরণ দেই। দ্য বিয়ার ওয়াজ খেলড বাই মি, আমার দ্বারা। এই যে ডুয়ার অর্থাৎ কর্তা আছে, সেই ক্ষেত্রে বাই দেই। আর উইথ দেই কখন? উইথ হচ্ছে বস্তু দিয়ে যখন কোনো কিছু করি আমরা তখন কি দেই? উইথ দেই। এটা কিন্তু বিসিএসে আসছিল, যে এক্সাম্পলটা এখন দেব। আই ফাইনালি কিলড দ্য ফ্লাই। ফ্লাই মানে মাছি, মাছিটিকে মেরেছিলাম উইথ আর ও ডাবল এল ইডি, রোল্ড আপ, উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, এই যে দেখো কি দিয়ে মেরেছিলাম, অর্থাৎ একটা পেঁচানো পেপার দিয়ে আমরা এটাকে মেরেছিলাম। বুঝতে পেরেছো? দেখো এই তৃতীয় বিভক্তি পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা একটু দেখো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ক্লিয়ার হলে আমরা আর একটু এগিয়ে যাই। তাহলে এবার চতুর্থী বিভক্তি।
চতুর্থী বিভক্তি হচ্ছে কি বলো তো? জন্য বা নিমিত্ত নাকি? ফর। পাগল তোর জন্য রে, পাগলে মন, এই যে জন্য, হ্যাঁ, তোমার জন্য আমার মন পাগল, তোমার জন্য আমি দিওয়ানা। বুঝছো? এই যে জন্য নিমিত্ত অর্থে কি ব্যবহৃত হয়? তোমার ফ ব্যবহৃত হয়। হ্যাঁ, মনে থাকে যেন। You guys have noticed that I am tired and exhausted today because Monday is very hectic day for me because in my college a lot of classes, besides a lot of tuitions, basses, etc. After that long days and tiring days, I am in front of you and just conducting my class with you. So this is the problem, okay? I'm looking exhausted. পঞ্চমী হতে থেকে, এটা থাকলে ফ্রম দিই আমরা না, ঢাকা থেকে চিটাগং, ফ্রম ঢাকা টু চিটাগং। আর চে হচ্ছে তুলনার ক্ষেত্রে, দেন, টলার দেন, বেটার দেন, গ্রেটার দেন, হ্যাঁ, এই ক্ষেত্রে। তারপরে ষষ্ঠী বিভক্তি র বা এর, ষষ্ঠী বিভক্তি র বা এর, এটা কিসের কাজ করে? অফ। অফ। তারপরে অধিকরণে সপ্তমী, অধিকরণে কি হয়? সপ্তমী হয়। অধিকরণে কি হয়? সপ্তমী হয়। ইন বা অ্যাট, বড় জায়গার আগে অ্যাট, সরি ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি, ঢাকা, ইন ঢাকা, সরি, ইন ঢাকা। বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। বুঝতে পেরেছ? ও ম্যা, এমন একটা সুন্দর কোশ্চেন করেছে, স্যার এত কিছুর মাঝে পরিবারকে কিভাবে সময় দেন? You see, Maimon and all the students who are who are enjoying class with me, you all are my family, So I have to spend time for you and also for my biological family, অর্থাৎ biological or socially related relationship. Okay, সবকিছুই মেইনটেইন করতে হয়। হ্যাঁ, এর মাঝখানে আবার ট্রেনিং, বুঝতে পেরেছো? নেক্সট 24 মে টু 31 মে, এই সময় আবার ট্রেনিং পড়েছে। তারপরে আরও তো বলিনি, প্রায় 600 খাতা চেক করা লাগছে, বুঝছো? 600 খাতা চেক করছি। তারপরে কম্পালসারি ইংলিশ যেটা আছে সেকেন্ড ইয়ারদের, ওদের ওইটার জন্য একটা কোর্স প্ল্যান করতেছি। হ্যাঁ, কম্পালসারি ইংলিশ, অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার 100 মার্কের একটা ইংরেজি আছে। এটা নিয়ে অনেকের প্রচুর সমস্যা, প্রচুর মাথা ব্যথা, বুঝছো? অনেক কাজ করতে হয়। হ্যাঁ, হোয়াট এভার, এটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমি বেসিক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। যেমন 2 এর মধ্যে
দুইয়ের মধ্যে যদি কোনো কিছু করি আমরা তখন বিটুইন হয়, আর দুইয়ের অধিকের ক্ষেত্রে, দুইয়ের অধিক জন বা জিনিসের ক্ষেত্রে হলে অ্যামাং হয়। ওকে, যেমন বিটুইন দ্য ব্রাদার্স, বিটুইন টু স্টুডেন্ট, দুইটা ছাত্রের মধ্যে। যদি বলি সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করো, অ্যামাং দ্য স্টুডেন্টস, বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে আমরা এইটা দিব, কিন্তু মনে থাকে যেন। তারপরে দেখো একটু টাইমের জিনিসটা বুঝাই। দেখো 35তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল, যদিও কোশ্চেনটা ভুল আসছিল। প্রফেসর রাজ্জাক was a scholar, SCHO, স্কলার। এই স্কলার বানাম ঠিক লিখছি? একটা ও নাকি দুইটা ও বলো তো? প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রেপিউট। এই যে দেখো রেপিউট, এটা আসছিল, হ্যাঁ, 35তম বিসিএসে। আচ্ছা, ওকে। দেখো এই কোশ্চেনটা 35 বিসিএসে এসেছিল, যদিও এটা ভুল আসছিল। এখানে রেপিউটির জায়গায় রেপিউটি দিয়েছিল, এফ দিয়ে দিয়েছিল। ওকে, এর মানে কি? প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রেপিউট মানে কি? রেপিউট মানে কি? এর মানে হচ্ছেন প্রফেসর রাজ্জাক হচ্ছে অবিসংবাদিত একজন পণ্ডিত। বুঝতে পারছো? এ বিষয়ে কোনো বিতর্ক নেই, এরকম, বা খুবই নামকরা একজন পণ্ডিত। এই ক্ষেত্রে কিন্তু এই যে রেপিউটিটা ব্যবহৃত হয়। গেল। এখন দেখো এক্স্যাক্ট টাইম বোঝাইতে, এক্স্যাক্ট টাইম বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। হ্যাঁ, যেমন অ্যাট 4 PM মানে 4টায়। অ্যাট 4 PM মানে কি? 4টায়। বুঝতে পেরেছ? 4টায় মানে 4টাই। আর যদি ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বোঝায়, ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম, তখন আমরা কি ব্যবহার করতে পারবো? তখন কিন্তু আমরা ইন বা উইদিন ব্যবহার করতে পারবো। তখন আমরা ইন বা উইদিন ব্যবহার করব। যেমন ডিনার উইল বি রেডি, ডিনার উইল বি রেডি, ডিনার প্রস্তুত হবে, ডিনার উইল বি রেডি। ইন বা উইদিন 5 minutes। ওকে, এই যে ডিউরেশন বুঝিয়েছে বা পিরিয়ড অফ টাইম, এই সময়ের মধ্যে হবে। এই ক্ষেত্রে ইন বা কি দিব? উইদিন দিতে পারি। উই হ্যাভ টু গো ইন 5 minutes। 27 বিসিএস, উই হ্যাভ টু গো ইন 5 minutes। এটা কিন্তু 27 বিসিএস, আর এটা হচ্ছে 35 বিসিএস। সো এটা তোমাদের কোনো একটা ব্যাংকিং এক্সামে দিয়ে দিলে আমি খুব অবাক হব না। বুঝতে পেরেছো?
দেখো তোমাদের যে আমরা বলেছিলাম যে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে, কিছু কিছু ব্যতিক্রম আছে। সেই সব ব্যতিক্রম জায়গায় কিন্তু প্রিপোজিশন একদম সেন্টেন্সের শেষে যেও বসে। এই দু একটা ব্যতিক্রম আছে এরকম, হ্যাঁ, এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখে নাও, বাই বা বিফোর। বাই বা বিফোর সময়ের ক্ষেত্রে, হ্যাঁ, বাই বা বিফোর বোঝাবো কখন? পিরিয়ড অফ টাইমের মধ্যে ঘটবে। বাই বা বিফোর হচ্ছে পিরিয়ড অফ টাইম এর মধ্যে ঘটবে। যেমন আমি বললাম উই শুড বি দেয়ার, উই শুড বি দেয়ার বাই 5 বা বাই নুন দাও, দুপুরের মধ্যে আমরা ওইখানে পৌঁছে যাব, এরকম দিতে পারো। ওকে, তারপরে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড বাই 31 অগাস্ট, বুঝতে পেরেছো? বা বিফোর 31 অগাস্ট। ওকে, এইসব ক্ষেত্রে কিন্তু তুমি এই দুটো দিতে পারো। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটু কিছু কথা বলি। একটা আছে ডিল ইন, একটা আছে ডিল উইথ। কোনটার কি অর্থ বলো? কোনটার কি অর্থ বলে ফেলো। কোনটার কি অর্থ বলো? হ্যাঁ, ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ আচরণ করা। দেখো এইটা নিয়ে একটু আমার কথা বলার আছে। দেখো এই দুইটা নিয়ে মানুষ বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়, কিন্তু আমি মনে করি সব জায়গায় বোঝার কিছু না কিছু জিনিস থেকে যায়। ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ কারোর সাথে আচরণ করা, রাইট? এখন দেখো কারোর সাথে আমরা কি করি? আচরণ করি কারোর সাথে। আচরণ তো বিল্ডিংয়ের সাথে করতে পারবো না, পারবো? তাহলে উইথ মানে সাথে আছে না, কারোর সাথে আচরণ করবো, এই জন্য ডিল উইথ দিয়ে বুঝবো যে কারোর সাথে আচরণ করা। আর অন্যটা হবে কি? ব্যবসা করা। বুঝতে পেরেছো? এই যে এইভাবে মনে রাখতে হবে, এটা হচ্ছে ব্যবসা করা আর এটা হচ্ছে আচরণ করা। তারপর তোমরা যখন পড়বা এইভাবে পড়বা, দেখো অ্যাগ্রি উইথ এ পারসন অন এ পয়েন্ট, নাকি একটা পয়েন্টে বা একটা লজিকে, যুক্তিতে, ঠিক আছে? আর যদি অ্যাগ্রির পর টু দাও, প্রপোজাল। তার মানে তুমি যদি কারোর সাথে সম্মত হও উইথ, কোনো যুক্তিতে বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে হও অন, আর প্রপোজাল বা প্রস্তাব হলে টু। যেমন আই অ্যাগ্রি
with you. I agree with you on this point, but I do not agree to the proposal. Agree to the proposal. বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? এই যে এভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি, মুখস্থ করি উদাহরণ সহ, তাহলে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অনেক ভালো মনে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অনেক বেশি ভালো মনে থাকবে। এবার আসো প্রিভিয়াস ইয়ার ব্যাংক কোশ্চেন নিয়ে আমরা কিছু কাজ করে ফেলি। যেমন কম্বাইন্ড অফিসার, এটা হচ্ছে কোনো ব্যাংকে আসছিল 22-এ। উই মাস্ট ADAPT অ্যাডাপ্ট, উই মাস্ট অ্যাডাপ্ট আওয়ার সেলফস, নিজেদেরকে, ড্যাশ অল সারকামস্ট্যান্সেস, সমস্ত সিচুয়েশনের সাথে পরিচিত করতে হবে। কি হবে বলো? কি প্রিপোজিশন হবে বলো? তারপর ছিল I was astonished dash the sad news, বলো কি হবে? তারপরে আবার কম্বাইন্ড 8 ব্যাংকস অফিসার 22, the police is looking dash the case, গুড। এই যে দেখো, অ্যাডাপ্ট টু সামথিং, কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো। অ্যাস্টনিশড অ্যাট, কোনো কিছুতে চমৎকৃত হওয়া। ওকে, আর এই লাস্টেরটা বলো। ভেরি গুড। লুকিং ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশ যখন কোনো কেসের অনুসন্ধান করে তখন হয় লুক ইনটু। এবার বলো লুক আফটার মানে কি? লুক আফটার মানে কি? লুক আফটার শব্দের অর্থ কি বলো? লুক আফটার শব্দের অর্থ বলো। তারপর লুক আপ কখন দেবো সেটা বলো।
হ্যাঁ, লুক আফটার মানে দেখাশোনা করা, মানে টেক কেয়ার। ওকে, টেক কেয়ার। আর লুক আপ হচ্ছে অভিধানে অর্থ খুঁজি না আমরা, অভিধানে, অভিধানে শব্দ খোঁজা। যেমন আমরা বলি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ইন দ্য ডিকশনারি। বুঝতে পেরেছ? এই তারপরে এই কম্বাইন্ড এইট ব্যাংকে আসছিল, উই ওয়ার সারপ্রাইজড ড্যাশ হিজ ফেইলিওর। ইউ dash him to get the job done. We were dash at his failure. We were surprised at his failure. Surprised at something. কোনো কিছুতে বিস্মিত, রাইট? You dash him, count on, COUNT, count on. Count on মানে কি? Depend on, নির্ভর করা। Count on মানে কি? Depend on, নির্ভর করা। Count on মানে কি? নির্ভর করবা, ডিপেন্ড অন। বুঝতে পেরেছ? গুড। তাহলে দেখো, এরপরে কম্বাইন্ড 5 ব্যাংকস ক্যাশ 22। Be careful when driving. ড্রাইভিং করার সময় যত্নবান হও। ড্যাশ অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, ড্যাশ অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। Don't cry dash spilt milk. হ্যাঁ হবে, কিন্তু এখানে তো আমি সবগুলো অপশন দেইনি তোমাকে। হ্যাঁ, এই তোমার প্রিপোজিশন রিলেটেড অপশন এসেছিল, বুঝেছো? এটা তো আর শূন্যস্থান পূরণ না, এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে পূরণ। হ্যাঁ, দেখো, বি কেয়ারফুল হোয়েন ড্রাইভিং আন্ডার অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, অর্থাৎ বিরূপ আবহাওয়ার মধ্যে যখন তুমি চালাবা, সেখানে কিন্তু এই আন্ডার শব্দটা ব্যবহার করছে। দেখো, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি? যেটা চলে গেছে সেইটার উপর তুমি আর কান্নাকাটি করো না, শোক করো না। যেটা যাওয়ার সেটা চলে গিয়েছে, বুঝতে পেরেছ? যেটা যাওয়ার সেটা চলে গিয়েছে, এটার উপর তুমি আর কোনো দুঃখ শোক কিছু করো না।
সুখী মিছে রাগ করোনা, এটা প্রচুর আসে পরীক্ষায়। ইজ এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, বুঝছো? এটা প্রচুর কিন্তু পরীক্ষায় আসে। কি হবে তাহলে? হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, মানে ওই লোকটার একেবারেই সাধারণ জ্ঞান নেই, এই সেন্সে আসে। বুঝতে পেরেছো? এই সেন্সে এটা এসে থাকে। দেখো, আরেকটা জিনিসের কনফিউশন আমি দূর করে দিই তোমাদের। এই যে মেড অফ আর মেড ফ্রম, তাহলে মেড অফ কোথায় দেব? যেখানে উপাদান বোঝা যাবে, উপাদান বোঝা যাবে। ঠিক আছে? দ্য বটল ইজ মেড অফ গ্লাস, দ্য বটল ইজ মেড অফ গ্লাস, কাঁচ দিয়ে তৈরি। হ্যাঁ, কিন্তু যখনই মেড ফ্রম দেব তখন সরাসরি উপাদানটা থাকবে না, মডিফাইড হবে। হ্যাঁ, ট্রান্সফর্মড হবে, ট্রান্সফর্মড হবে। কেমন? যেমন ওয়াইন, ওয়াইন ইজ মেড ফ্রম, কি বলো তো, গ্রেপস। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। বুঝতে পেরেছ? এটা করা যাবে কিন্তু। তারপরে ডাই দিয়ে একটু আছে, প্রচুর আসে পরীক্ষায়। এরকম যেগুলো বেশি আসে না সেগুলো একটু তোমরা নোট করে নিবে বুঝে বুঝে। তারপর হচ্ছে ডাই, ডাই দিয়ে একটু করো। ডাই অফ, ডাই ফ্রম, তারপর হচ্ছে ডাই বাই, তারপর হচ্ছে ডাই ফর। ডাই হচ্ছে কি? ডাইরেক্ট, ডাইরেক্ট কজ। যেমন হি ডায়েড অফ ক্যান্সার, ক্যান্সারে মরছে। আর এটা হচ্ছে ইনডাইরেক্ট, ফ্রম হচ্ছে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট কজ। হি ডায়েড ফ্রম
তিনি মারা গিয়েছিলেন ফলিং অফ দ্য স্টেয়ার্স, ফলিং অফ দ্য স্টেয়ার্স, সিঁড়ি থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর মারা গেছে। ডাই বাই হচ্ছে বাই দ্য মিনস অফ সামথিং, যেমন হি ওয়াজ SENTENC, হি ওয়াজ সেন্টেন্সড টু ডাই বাই হ্যাঙ্গিং, ঝুলাই মারবা তারে, কোন উপায়ে মারা হবে? ঝুলাই মারা হবে। ওকে, বাই ফায়ারিং, গুলি করে মারা হবে, বাই হ্যাঙ্গিং, এরকম। হ্যাঁ, আর ডাই ফর হচ্ছে ভেরি ইগার, যদি খুব আগ্রহী হয়ে মারা যায়, যেমন হি ডাইড ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য সে মারা গিয়েছেন। এই যে এভাবে করতে পারো। হ্যাঁ, এই যে এইগুলো তো আমরা জানি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যানালিসিস করে, এগুলো কিন্তু বারবার আসছে, রাইট? বারবার আসছে, আমরা দেখছি এগুলো কিন্তু বারবার আসছে, বুঝতে পেরেছ? সো এই বিষয়ে আমাদের কিন্তু কেয়ারফুল হতে হবে, এ বিষয়ে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে। তারপরে যে এই বিয়ন্ড প্রিপোজিশনটা প্রচুর আসে। বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, ইট ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল, আমার নিয়ন্ত্রণের বাইরে। বিয়ন্ড শব্দটা আসে কিন্তু, বুঝতে পেরেছ? এখন বেশি বেশি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করব, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক মিটে যাবে। সখী ছেড়া করোনা, beyond my control, it's beyond my control. বিয়ন্ড দিয়ে অনেক সময় কিন্তু আসতে পারে অ্যাক্রস, ওভার। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো, তাহলে আমাদের দূর হবে। বিগত সালের কোশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সুন্দর করে মন দিয়ে পড়ব। তাহলে আজকে যদি আমরা এই ক্লাসের পুরো সাম আপ করি, তাহলে কি দাঁড়ায়?
So my dear students, this is all about preposition class. এখন তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রিগোরাসলি প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং প্রিপোজিশন যে বিভক্তির কাজ করে সেটা আজকে শিখলাম। এবং প্রিপোজিশন খালি পূর্বে বসে না, নাউন বা নাউন ফ্রেজের সাথে বাক্যের অন্য অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে, সেটাও বুঝলাম। সো সম্পর্ক যদি বুঝতে হয় আমাকে অর্থ বুঝতে হবে, তাই অর্থ যদি আমি ঠিক করে বুঝতে পারি তাহলে প্রিপোজিশন নির্ণয় আমার কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই আসো, ইনিয়ে বিনিয়ে সবসময়ই সমেন স্যার যে কথা বলে, ভোকাবুলারি ভোকাবুলারি অ্যান্ড ভোকাবুলারি। ওকে, বেশি বেশি ভোকাবুলারি শিখি, আর যে কোনো সেগমেন্টে আমরা অনেক ভালো করি।